এসো হে এসো সজল ঘন বাদল বৈশানে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। এসো হে এসো সজল ঘন বাদল বরিশানে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। এসো হে গিরি শিখর চুমি ছাইও গিরি কানন ভূমি। এসো হে গিরি শিখর চুমি ছাইয়া গিরি কানন ভূমি। গগন ছে এসো হে তুমি গভীর গরজনে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। এসো হে এসো সজল ঘন বাথিয়ায় ওঠে নিপের বন, পুলক ভরা ফুলে উচলি কলরোদন। নদীর কুলে কুলে বাথিয়ায় ওঠে নিপের বন, পুলক ভরা ফুলে উচলি কলরোদন। নদীর কুলে কুলে এসো হে এসো হৃদয় ভরা, এসো হে এসো পিপাসা হরা। এসো হে এসো হৃদয় ভরা, এসো হে এসো পিপাসা হরা। এসো হে আঁখি শীতল করা গনায় এসো মনে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। এসো হে এসো সজল ঘন। এখন এই আমার শ্রীরামকৃষ্ণ তীর্থ পরিক্রমার বোধহয় এটি শেষ পর্ব হবে। তো শ্রীরামকৃষ্ণ যেসব জায়গায় গেছিলাম সেই সব জায়গার কলকাতার মধ্যে আমি বেশিরভাগ জায়গায় আমি গেছি এবং সেই সম্বন্ধে আপনাদের বলছি আর কি। তো বলরাম বসুর গোলাপ মা আর যোগীন মা দুজনেই কিন্তু দক্ষিণেশ্বরে ঠাকুর থাকতে যেতে শুরু করেছিলেন। তো এবারে গোলাপ মা যখন ওই বলরাম বসুর মন্দিরে ঠাকুর আছেন, গোলাপ মার বাড়ি আর যোগীনাথ বাড়ি কিন্তু বলরাম বসুর বাড়ি থেকে খুব কাছে, এই 5-7 মিনিট হাঁটা। তো এবারে কী যে ঠাকুর যখন বলরাম মন্দিরে ছিলেন সেই সময় গোলাপ মা গিয়ে ঠাকুরকে বলেছিলেন যে আপনি দয়া করে আমাদের বাড়িতে একবার যাবেন। আমি এবং আমার বোনের বাড়িতে আত্মীয় বাড়িতে যোগিনের বাড়ি, যোগিন মানে যোগীন মা। তো ঠাকুর সাথে স্বীকার করেছে যে ঠিক আছে আমি যাবো। এবারে ঠাকুর ওখান থেকে বেরিয়ে প্রথমে নন্দলাল বসুর বাড়িতে গেছে। নন্দলাল বসু কিন্তু আমাদের যে রবীন্দ্রনাথের নন্দলাল বসু সে নন্দলাল বসু না, এ আর এক নন্দলাল বসু। ওই নন্দলাল বসু বয়সে অনেক ছোট, কিন্তু ওই নন্দলাল বসু নয় যিনি রবীন্দ্রনাথের যে নন্দলাল বসু, যদিও মিশনের সঙ্গে পরবর্তীতে নন্দলাল বসু অনেক যোগাযোগ হয়েছে, অনেক ছবি টবি এঁকেছে ইত্যাদি, কিন্তু এই নন্দলাল বসু আলাদা নন্দলাল বসু, যার বাড়িতে শ্রীরামকৃষ্ণ খবর পেয়েছিলেন যে খুব সুন্দর সুন্দর ফটো আছে, বড় বড় ফটো। তো ঠাকুর সেই ফটোগুলো দেখবার জন্য নন্দলাল বাড়িতে গেছিলেন। নন্দলাল বাড়িতে গিয়ে ঠাকুর যে সমস্ত ছবি দেখলেন ওই দোতলায় এক কোনো ঘরে ছিল। আমাদের কিন্তু আমরা যখন গেছি নন্দলাল বাড়ির সামনে অনেকবার গেছি, কিন্তু আমাদের ওপরে যেতে দেওয়া হয়নি।
দিয়ে ওদের কোনো রেস্ট্রিকশন ছিল আর কি। তো ঠাকুর দোতলায় গিয়ে যখন দেখলেন, বিভিন্ন ছবি দেখছেন, তার মধ্যে একটা দেখলেন যে ছিন্নমস্তার ছবি আছে। ছিন্নমস্তা মা কালীর আর একটা বিশেষ রূপ। তো ঠাকুর তখন মন্তব্য করেছিলেন যে এই ছিন্নমস্তার রূপ কিন্তু, ছিন্নমস্তার ছবি কিন্তু বাড়িতে রাখতে নেই, রাখলে কিন্তু নিত্য পুজো করতে হয়। এই খুব উগ্র ছবি। এই এই ঠাকুর এই মন্তব্যটা কিন্তু করেছিলেন ছিন্নমস্তার সম্বন্ধে। তো যাক, ইতিমধ্যে ওরা সেই গোলাপ মা ছোটাছুটি করছেন, কোথায় ঠাকুর গেলেন। তো গোলাপ মা জানতেন না বোধহয় যে এই ঠাকুর মাঝপথে ওই ইয়ের বাড়ি, নন্দলালপুর বাড়িটা। তো উনি ছোটাছুটি করছেন, কই এখন এলো না, এখন এলো না। তারপর বলরামপুর বাড়িতে গেছেন, গিয়ে দেখছেন ঠাকুর বেরিয়ে গেছেন। তার সাথে ওদের বাড়িতে এলো না। তো ঠাকুর কি তাহলে আসবেন না, একেবারে ছোটাছুটি করছেন। ইতিমধ্যে কিন্তু ঠাকুর নন্দলালপুর বাড়ি থেকে গোলাপ মার বাড়িতে গেছে। গোলাপ মার বাড়িটা খুব সম্ভব আর নেই, মানে বাড়িটা কোনো রাস্তার উপরে গেছে বা মানে ভাঙাভাঙি হয়ে গেছে, অস্তিত্ব নেই গোলাপ মার বাড়ি। তো প্রথমে কিন্তু ঠাকুর গোলাপ মার বাড়িতেই যান। তো গোলাপ মার বাড়িতে গেছেন, যখন গোলাপ মার বাড়িতে ঠাকুর গেছেন তখন কিন্তু গোলাপ মা ছিলেন না। তারপরে এসে দেখেন যে ঠাকুর এসছেন এবং ঠাকুরের ছাতে বসানো হয়েছে। তো সেখানে সব ভক্তরা গিয়ে হাজির হয়েছেন, শ্রীমা আছেন, আর ভক্তরা আছেন, অত বড় বসু আছেন। তারপরে ভক্তরা সেখানে খুব ঠাকুর আনন্দ করছেন। আর উনি গোলাপ মা সে উচ্ছ্বসিত হয়ে বলছেন যে আমি আমার এত আহ্লাদ হয়েছি, আমি বোধহয় আর বাঁচবো না। তার ওই পরিপ্রেক্ষিতে গোলাপ মা বলছেন কি যে আমি একজন লটারির টিকিট পেয়েছিল 1 লক্ষ টাকা, সে টিকিট পাওয়ার খবর শুনে সঙ্গে সঙ্গে মারা গেছে। তার এত আহ্লাদ হয়েছিল, সে আহ্লাদেই সে মারা গেল। তো আমার বোধহয় আমি বোধহয় এক্ষুনি মারা যাব। স্বয়ং শ্রীরামকৃষ্ণ আমার বাড়িতে এসছেন, একটু গরিব ছিলেন আর কি, এই বলরামপুর তুলনামূলকভাবে একটু গরিব ছিলেন। সেই তো আশাই করতে পারেন যে ঠাকুর ওখানে আসবেন। তো এবারে যোগীমা তো ওইখানে এসছেন বোনের বাড়িতে, এসে যোগীমা বা আত্মীয় ডাকাটাই করছে গোলাপ মাকে যে তুমি একটু দিদি কাজে সাহায্য করবে, এসো। গোলাপ মারা কানে যাচ্ছেন। তো এই দৃশ্যটা দেখে শ্রীরামকৃষ্ণের এই শ্রীমর একটা দৃশ্যের কথা মনে পড়ে যায়। সেটা হচ্ছে যে যীশু খ্রিস্টের সময়কার মেরি আর মার্থার একটা ঘটনা মনে পড়ে যায়, যে ঠিক একই রকম ঘটনা যীশু খ্রিস্টের সময় হয়েছিল। তো পরে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন ওই বলরামপুর বাড়িতে ফিরে যাওয়ার পর শ্রীমকে, যে শ্রীমা যখন বললেন একটা ঘটনা হয়েছিল, তখন শ্রীরামকৃষ্ণ জানতে চান এবং তখন শ্রীমা এই ঘটনাটা উল্লেখ করেন। এ কথামৃত তো রয়েছে, আমি পরবর্তীকালে শ্রীমদর্শনও করেছি, অনেকবার পড়েছি, যখন মুখস্থ হয়ে গেছে। সেটা হচ্ছে যখন মেরির সঙ্গে শ্রীমর এই যীশু খ্রিস্টের আলাপ হয়ে গেল, মেরি তখন একজন ভক্ত, মেরি মার্থা বড় বোন হচ্ছে মার্থা, তো ভক্ত বাড়ি, তখন যীশু খ্রিস্ট তার মাঝে মাঝে ওদের বাড়িতে যেতেন। তো একবার যীশু খ্রিস্ট যখন ওই মেরির বাড়িতে গেছেন, তখন যেতে স্বাভাবিকভাবে যীশু যেমন শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভক্তরা যেখানে যেতেন, ভক্তরা সব যেতেন সঙ্গে সঙ্গে, তেমনি যীশু খ্রিস্টের ভক্তরাও সেখানে এসছেন মেরির বাড়িতে। এবং স্বাভাবিকভাবে সেই ভক্তদের সেবার জন্যে খাবার দাবার জোগাড় যা দরকার সেগুলো তো করতেই হয় গৃহকর্ত্রীদের। তো মার্থা মেরিকে বারবার ডাকছেন সাহায্য করার জন্য, যে এসে এত লোকজন এসছে, আমি একলা সামলাতে পারছি না, তুমি এসো। তো যীশু খ্রিস্টের সামনে কিন্তু মেরি যীশু খ্রিস্টের মুখের দিকে তাকিয়ে বসে আছে, ও কথা কানেই ঢুকছে। তখন মার্থা এসে যীশু খ্রিস্টকে কমপ্লেন করছেন যে দেখুন ঠাকুর, এইসব এত ভক্ত শিষ্য এসছি, তো আমি একলা সামলাতে পারছি না, মেরিকে ডাকছি, মেরি আসছে। কমপ্লেন করতে যীশু খ্রিস্ট তখন বললেন, ইংরেজি কথাটা হচ্ছে, দিস থিংস আর গুড অ্যান্ড দাউ আর ট্রাবল উইথ দ্যাম। দিস থিংস আর গুড অ্যান্ড দাউ আর ট্রাবল উইথ দ্যাম। মেরি হ্যাজ চুজেন দ্য বেস্ট পার্ট অফ আর লাইফ উইচ উইল বি নেভার টেকেন আনটু হার। এটা কিন্তু বাইবেলের কথা। এই অর্থটা হচ্ছে, তুমি যেসব সেবামূলক কাজ করছো এগুলো খুব ভালো কাজ, কিন্তু যত ঝামেলা, অহংকার ইত্যাদি এই সমস্ত এই সেবামূলক কাজ থেকেই আসে। তুমি যে সেবামূলক কাজ করছো এটাও খুব ভালো কাজ, কিন্তু যত ঝামেলা
ঝামেলা এখান থেকে আসে, কারণ মানুষ তো নিষ্কামভাবে কিছু করতে পারে না, নিষ্কামভাবে মানুষ করতে পারে না। তো যিশুকে সেটা মিন করে বলেছেন যত ঝামেলা এখান থেকে আসে। কিন্তু মেরি হ্যাজ চুজেন দ্য বেস্ট পার্ট অফ আর লাইফ, অর্থাৎ ঈশ্বরের যে ভালোবাসা, যে প্রেম, সেইটা মেরি মানে পছন্দ করে নিয়ে নিয়েছে হৃদয়ের মধ্যে। তো ও মেরি হ্যাজ চুজেন দ্য বেস্ট পার্ট হয়েছে, তা ওর থেকে কিন্তু এই ভাবটা মেরির কাছ থেকে কোনোদিন কেউ নিতে পারবে না। তখন কি জানেন, এই ভগবানের মন প্রাণ সমস্ত সমর্পণ হয়ে গেলে তখন আর তার এইসব বাহ্যিক সেবা করা, অমুক করে, সেই করে, এইসব জিনিস তার মাথায় থাকে না। জগৎ থেকে সে তখন আলাদা হয়ে যায়। শরীরটা থাকে কিন্তু মন প্রাণ সব ভগবানের চরণে অর্পিত হয়ে যায়। ও একটা সমাধি অবস্থা। তো যিশু খ্রিস্ট সেইটা মিন করলেন। এবং শ্রীমৎ দেখলেন কি গোলাপ মারও সেই একই রকম প্রায় অবস্থা, যে সেই জন্যে গোলাপ মার অবস্থা দেখে শ্রীমৎ ওই কথাটা মনে পড়ে যায়, ওই শ্রীরামকৃষ্ণকে বলে। এরপর ঠাকুর যোগীন্দ্রনাথ বাড়িতে যান। যোগীন্দ্রনাথ বাড়ি কিন্তু আমরা অনেকবার গিয়েছি। যোগীন্দ্রনাথ বাড়ি ওই বাগবাজার রোডের ওপরই, যে রাস্তাটা ওই গিরিশ অ্যাভিনিউ থেকে সোজা গিয়ে ওই সার্কুলার রোড, শ্যামবাজারের কাছে সার্কুলার রোড পড়েছে, বাটার দোকানের কাছে, ওই রাস্তার উপরে যোগীন্দ্রনাথ বাড়ি। তো ওই যোগীন্দ্রনাথ বাড়ি হচ্ছে ওখান থেকে সোজা যেতে গেলে, শ্যামবাজার দিকে যেতে গেলে বাঁহাতে পড়ে একটা মন্দিরে, শিব মন্দিরের গায়েতেই যোগীন্দ্রনাথ বাড়ি। আমরা অনেকবার শিখেছি এবং ঠাকুর যে ঘরে গিয়ে বসেছিলেন সেই ঘরে কিন্তু আমরা গিয়েছি, বসেছি, এবং ওনারা খুব যত্ন সহকারে আদার আপ্যায়ন করে। ওদেরও অবস্থা খুব সাধারণ গৃহস্থ, অতি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত গৃহস্থ, মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত বলেই মনে হয় গৃহস্থ। কিন্তু এখন যারা রয়েছেন যোগীন্দ্রনাথ আত্মীয় স্বজন, তারা কিন্তু খুব সুন্দর ব্যবহার করেছেন। প্রত্যেকবার আমাদের যতবার আমরা গেছি ঘর খুলে দিয়েছেন, আমরা যে ঘরের মধ্যে দেখেছি, বসেছি, একটু সে ঘরটা রয়েছে কিন্তু সেরকম, যদি ওই ঘরটা ওনারা ব্যবহার করেন তো ওই ঘরটা কিন্তু রয়েছে এখন। তো এখন এই আমি 30 বছর আগেকার কথা বলছি, এখন এই মুহূর্তে আছি কিনা কিন্তু আমি জানি না, কিন্তু 30 বছর আগে ছিল। আমরা বহুবার গেছি, বহুবার মানে অন্তত 10 বার গেছি, ভক্তদের সব নিয়ে তাদের দর্শন করিয়েছি, এবং সেখানে যে ঘটনা হয়েছিল সেটা কথা বিরতে উল্লেখ করে সেই ঘটনাগুলো শুনিয়েছে। তো এই হচ্ছে ঠাকুরের রামকৃষ্ণ তীর্থ পরিক্রমা বলে আমরা একটা এই গড়ে এইভাবে ঠাকুরের জায়গাগুলো কলকাতায় ভিজিট করেছি এবং বহু লোককে গিয়ে দেখিয়েছি। অন্তত আমরা 10টা কি 15টা ভিজিট করেছি। প্রত্যেকবারই আমাদের সঙ্গে কখনো 2টো গাড়ি, কখনো একটা গাড়ি, বেশিরভাগ সময় 2টো গাড়ি যেত। 2টো গাড়ি মানে 20 জন লোক, সব ঠাকুরের ভক্তরা যেতেন। মিশনের দীক্ষিতরা তারা যেহেতু যেতেনি, মিশনের দীক্ষিতের বাইরেও তাই যে বহুবার গেছেন। তো এখন আমার সে বন্ধুবান্ধব যারা যেতেন বেশিরভাগই সব চলে গেছে, শরীর চলে গেছে, বুঝলেন। আমার এখনও কর্মফল কিছু বাকি আছে বোধ হয়, সেজন্য ঠাকুর আমাকে দেখে দিয়েছেন। তবে এই সুন্দর কাজে আমাকে মানে এনগেজ করেছেন আর কি, সুন্দর কাজে। নিশ্চয়ই আমি আপনাদের কতখানি আনন্দ হয় আমি জানি না, বা আমার কথা শুনে আপনাদের কতখানি ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কিন্তু বলতে ভীষণ ভালো লাগে। বলতে ভালো লাগে এই কারণে যে আপনারা যেমন শুনছেন কথাগুলো, ওই জন্য আমিও শুনছি, এবং আমি বোধহয় 1000 বার তার বেশি মানে বার আমি এই সমস্ত দৃশ্য চিন্তা করি। ইনফ্যাক্ট আমার সারাদিন রাত যতক্ষণ জেগে থাকি এইসব চিন্তা মাথার মধ্যে ঘুরে, ঘুরে আমার কখনো এরম লাগেনি যে এটা পড়া হয়ে গেছে বা এই চিন্তাটা তো হয়ে গেছে। চিন্তা করবো না, যতবার চিন্তা করি ততবারই ভালো লাগে। তো আমার ভালো লাগে বলে কি হয়, যার ভালো লাগে সেই ভালো লাগার জিনিসটা সে অন্য লোকে দিতে চায়। সবাই দিতে চায় না, কিন্তু আমার যদি ইচ্ছে করে আমি সেই জন্য আপনাদের শোনাই।